আবারও পড়ছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা, কারণ জানতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। তীব্র তাপপ্রবাহে বন্ধ থাকার পর আজ খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। 4 বিভাগে থাকছে আরও 24 ঘন্টার সতর্কতা। উপজেলা নির্বাচনে নিজেদের দুর্গেই প্রার্থী খুঁজে পাচ্ছে না জাতীয় পার্টি। দেবর ভাবির দ্বন্দ্বে দলে এলোমেলো অবস্থায় কারণ বলছেন নেতারা। ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহত, চলছে ধরপাকড়। ছাত্র আন্দোলনের সমর্থন মার্কিন সিনেটে। জিরোনার মাঠে বার্সেলোনা ধরাশায়ী হওয়ায় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ 4 ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করল কার্লো আনচেলত্তির দল। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নার অফার। সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। আবারও আগুনে পুড়ছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। শনিবার সুন্দরবনে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া সংলগ্ন বনাঞ্চলে আগুন লাগে। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয় ব্যক্তিরা মিলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি দল। স্থানীয়রা জানান অন্তত 50টি জায়গায় আগুন জ্বলছে। গহীন অরণ্যে কিভাবে আগুন লেগেছে বা কত একর পুড়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত করে জানাতে পারেনি বন বিভাগ। এ ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলি দিয়ে ধোঁয়া উঠতে দেখেন বনকর্মী ও স্থানীয় গ্রামবাসী। তখন থেকে তারা ভোলা নদী থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব স্থানে আগুনের কুণ্ডলি ও ধোঁয়া দেখতে পান, সঙ্গে সঙ্গে সেখানেও পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করেন বন বিভাগ। এরপর ফায়ার সার্ভিসের 3টি দল ঘটনাস্থলে পৌঁছে পাশের খালে পাইপ স্থাপনের কাজ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমর বুনিয়ায় লতিফের ছিলা এলাকায় মাটির উপরে থাকা বিভিন্ন গাছের পাতার স্তূপে অন্তত 50টি স্থানে আগুন লেগেছে। 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে আগুনের বিস্তৃতি লাভ করেছে। বিভিন্ন জায়গায় আগুন লাগলে আমরা নিভাবার চেষ্টা করছি, কিছু জায়গা আমরা নিভেই ফেলছি। যে ধরছে এই যে তার কোনো জায়গায় তো জায়গায় জায়গায় আগুন জ্বলতে আছে। কিন্তু ফায়ার সার্ভিস ছাড়া জানি তো বহুত এরিয়া লইয়া যাচ্ছে জায়গায় জায়গায় জায়গায়। বন বিভাগ জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। কি পরিমাণ বনভূমিতে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। ডিসি স্যারকে অবহিত করেছি, স্যার কমিশনার স্যারকে অবহিত করেছে এবং সরকারের সকল এজেন্সি এখন একসাথে কাজ করতেছে। বুঝতে পারছি না এখনো এটার সূত্রপাত কোথা থেকে হয়েছে। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নির্বাপন করা। তারপরে আমরা ইনকোয়ারি টিম করব, ইনকোয়ারি টিম করে বিস্তারিত তদন্ত করে আমরা জানতে পারবো। গত 2 যুগে এই নিয়ে অন্তত 26 বার সুন্দরবনের পূর্ব বন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে খবর জানাতে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আহসানুল করিম। আহসান, সকাল থেকে তো আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হওয়ার কথা, তো শুরু হয়েছে কিনা এবং এখন পর্যন্ত কতটা নিয়ন্ত্রণে এসেছে আগুন, আর সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে সুন্দরবনে যেখানে আগুন লেগেছে সেখান থেকে ভোলা নদীর দূরত্ব প্রায় 2 কিলোমিটার, পায়ে হাঁটা পথে প্রায় 2 কিলোমিটার। যে স্থানগুলোতে আগুন লেগেছে সেই স্থানগুলোর আশেপাশে কোথাও পানি নাই। ভোলা নদী থেকে পানির একমাত্র উৎস ভোলা নদী। ভোলা নদী থেকে পানি নিয়ে আগুন নিভানোর কাজ শুরু করবে। এই জন্য সকাল থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং বনরক্ষীরা পাইপ টানার কাজ কিছু আগে শুরু করছে। ধারণা করা হচ্ছে সকাল 10:30 কিংবা 11টা নাগাদ ঘটনাস্থলে, অর্থাৎ যে জায়গাটি আগুন লেগেছে সেই আগুন নিভানোর কাজটি শুরু হতে পারে। ইতিমধ্যে তারা লাইন টানা এবং ফায়ার অফ লাইন যাতে আগুনের বিস্তৃতি না ঘটতে পারে সেই জন্য
তারা ফায়ার অফ লাইন কাটার কাজটা, প্রাথমিক কাজটা শুরু করছে, এটি বলা যাবে। আর সারা রাত ধরে বিভিন্ন স্থানে, অর্থাৎ ধারণা করা হচ্ছে 50টির অধিক স্থানে কুণ্ডলি তাকিয়ে সারা রাতই দাউ দাউ করে আগুন জ্বলেছে, এবং কি পরিমাণ আগুন জ্বলেছে এবং কারা আগুন লাগিয়েছে এ বিষয়টির জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা রানা দেবকে প্রদান করে এই তদন্ত কমিটি গঠন করা, তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে, এবং তদন্ত কমিটি সকাল 9টা থেকে তদন্ত কাজ শুরু করবে বলে সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির এই তথ্যটি কিছুক্ষণ আগে মোবাইল ফোনে আমাকে নিশ্চিত করেছে। এই ছিল আগুনের সর্বশেষ পরিস্থিতি। নিয়ে যাবেন আহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আজ খুলছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 25 এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তসমূহ পালন সাপেক্ষে রোববার থেকে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে শনিবার ঢাকা সহ দেশের 25 জেলায় মাধ্যমিকের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এদিকে 4 বিভাগে আরও 24 ঘন্টার অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার সবেধন নীলমণি 8% সবুজ, তার 58%ই বিদেশি প্রজাতির গাছ। শোভাবর্ধক উদ্ভিদ আবার 33%। দেশের মাটির সঙ্গে সম্পর্কহীন এসব গাছে না মিলছে ছায়া, না মিলছে ফল ফুল, ফলে কোটি টাকা খরচ করেও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে গাছের উপকারিতা। বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্যোগ আত্মঘাতী। আর দেরিতে হলেও সিটি কর্পোরেশন বুঝতে পারছে ভুল। বিস্তারিত হাসান ওয়ালির প্রতিবেদনে ছবি তুলেছেন আসাদুজ্জামান কানুন। প্রথম দেখায় চোখে প্রশান্তির পরশ, পরক্ষণেই উবে গেল স্বস্তি। কোথাও নেই গাছের ছায়া, বাতাসেও নড়ছে না পাতা। রাজধানী বিমানবন্দর সড়কের দুই পাশের এই বনসাই সুদূর চীন ও তাইওয়ান থেকে আনা। 2017 সালে সড়ক ও জনপথে লাগানো এই গাছগুলো উচ্চ মূল্য দিয়ে কেনা, কিন্তু এসব গাছ ঘিরে নেই পাখিদের আনাগোনা, দুদণ্ড জিরিয়ে নিতে নেই পথচারীর অপেক্ষাও। পরিবেশের সাথে সাথে চিন্তা করা হয়, তাহলে এই গাছগুলো আসলে লাগানো উচিত হয় না। এটা অর্থ অপচয় ছাড়া আর কিছুই না, ছায়া দেয় না, কিছুই দেয় না। রাজধানীর হাতিরঝিলে দেখা মিলবে দীর্ঘকায় এই গাছের। ভারত থেকে আনা লম্বো নামের এই গাছটিতেও নেই পাতা। আকাশমণি ও শীতের দেশের পাইন গাছ সহ এমন অসংখ্য বিদেশি গাছে ভরে গেছে রাজধানী ঢাকা, যেসব গাছে মিলছে না ফুল, ফল কিংবা ঔষধি উপকরণ। একদিকে কংক্রিটের দাপটে গাছপালা উজাড়, অন্যদিকে অবৈজ্ঞানিক পন্থায় এমন ভিনদেশি গাছ রোপণ। ফলে সাদা চোখে সবুজের দেখা মিললেও নগরবাসীর স্বস্তি তো মিলছেই না, বরং দীর্ঘমেয়াদে ভারসাম্য তৈরি করছে পরিবেশের। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিনের নেতৃত্বে এক গবেষণা তথ্য বলছে, সংখ্যার দিক থেকে রাজধানীর গাছের প্রায় 90% বিদেশি। এই বিশেষজ্ঞ বলছেন, দেশি রেখে বিদেশি গাছ দিয়ে নগরীতে সবুজায়নের চেষ্টা পরিবেশের ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলবে। গাছটা আমাদের দেশের পশু পাখিকে সাপোর্ট করে কিনা, আমরা সেই গাছ নিয়ে যারা গবেষণা করি তারা এই গাছ থেকে শেখার সুযোগ আছে কিনা, গাছটা আমাদের ন্যাচারাল হেরিটেজ এটা রক্ষা হচ্ছে কিনা। রাইট গ্রিনিং বলতে একটা কনসেপ্ট ডেভেলপ করছে, আমরা গ্রিন করব, গ্রিনটা রাইট কিনা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার মাটির গঠন লাল মাটির হওয়ায় মূল গাছ শাল, কিন্তু সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর কিংবা সড়ক ও জনপথ কেউই 1 দশকের বেশি সময় ধরে ঢাকার কোথাও শাল গাছ রোপণের উদ্যোগ নেয়নি। কোথায় কোন গাছ কতটুকু দূরে দূরে কিভাবে রোপণ, লালন, প্রতিপালন করতে হবে সেই নীতিমালা সাপেক্ষেই আমাদের পুরো নগরীকে
1 এবং 2 বছর মেয়াদী কর্মসূচির ভিত্তিতে নগর বনায়ন কর্মসূচিতে যাওয়া উচিত। তবে অতিমাত্রায় বিদেশি গাছের আধিক্য থেকে মুক্ত হতে চায় সিটি কর্পোরেশনও। ভুল শুধরে দেশীয় গাছ লাগানোর ব্যাপারে মনোযোগী হতে চায় সংস্থাটি। শুধুমাত্র অর্নামেন্টাল প্ল্যান্টটা আমরা চাচ্ছি যে একটু ট্রি টাইপের গাছ যেগুলোতে বড় হয় এবং পর্যাপ্ত ছায়া দিতে পারে। দেশীয় যে গাছ আছে মূলত সেই দেশীয় গাছ দিয়েই আমরা পরিবেশ সম্মতভাবে প্লান্টেশন করব। বাংলাদেশ জার্নাল অফ প্লান্ট ট্যাক্সনমিতে প্রকাশিত 2021 সালের গবেষণায়ও সড়ক বিভাজকে বিদেশি আগ্রাসী প্রজাতির গাছের চিত্র উঠে এসেছে। গবেষণায় যে 15 প্রজাতির গাছের সন্ধান পাওয়া যায় তার 9টি ছিল আগ্রাসী বিদেশি প্রজাতির। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজন যারা বাকি আছে তারা আস্তে আস্তে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সব কথা বলেন তিনি। সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে নায়েব আলী জোয়ারদারকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যায় বৈঠক অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত 16 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 জুন। বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছে, এবার সবাই কিন্তু প্রার্থিতায় আছে। কাজে এসব অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই, যেটা মাঠে কার্যকর হচ্ছে না। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েও নিজেদের দুর্গে প্রার্থী খুঁজে পাচ্ছে না সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। তৃণমূলের নেতারা বলছেন, দেবর ভাবির দ্বন্দ্বে দলে এলোমেলো অবস্থা, যে কারণে ভোটে আগ্রহ নেই তাদের। এছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলেও দাবি করেন তারা। যদিও দলের একাংশের কো চেয়ারম্যানের দাবি, কর্মীদের মাঝে কোনো হতাশা নেই। সাদ্দাম হোসেন ডেমির ছবিতে রেজাউল করিম মানিকের প্রতিবেদন। জাতীয় নির্বাচনে রংপুর বিভাগের 33 আসনের মধ্যে একটিতে জয় পেলেও বাকি সব আসনে জামানত হারান জাতীয় পার্টির প্রার্থীরা। এরপর দেবর ভাবির কথার লড়াই, দলের ভাঙ্গনে বিভক্ত নেতাকর্মীরাও। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাচনে লড়ার ঘোষণা দেয় দলটি। যদিও মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। প্রথম ধাপে রংপুর বিভাগের 8 জেলার 18টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হলেও প্রার্থী দিতে পেরেছে জাতীয় পার্টি। অন্য কোনো উপজেলায় প্রার্থী খুঁজে পাননি দলটি। দ্বিতীয় ধাপের ক্ষেত্রেও একই পরিস্থিতিতে পড়েছে জাপা। এই ধাপে 22 উপজেলায় প্রার্থী মাত্র একজন। কেন এই দুর্দশা? নেতারা বলছেন, দলের এলোমেলো অবস্থায় ভোটে আগ্রহ পাচ্ছেন না, তাই নির্বাচনী খরচ জলে ফেলতে চান না তারা। এই ভোট আমরা পেয়েছি, আমরা মনে করি সেই ভোটটাই কাস্ট হয়েছে মূল ভোট এবং সেটার মধ্যে বিজয় নিশ্চিত লাঙ্গলেই ছিল। সেটা পরবর্তীতে দেখা গেল বিভিন্ন ব্যালটের মাধ্যমে আগেই ছিল মারা এবং জোরপূর্বক সেন্টার দখল। জাতীয় পার্টির প্রার্থী যে নাই তা নয়, ভোট করার মতন, উপজেলা নির্বাচন করার মতন অনেক অনেক প্রার্থী রয়েছেন। তারা স্থানীয় নির্বাচনে ইতিপূর্বে অংশগ্রহণ করেছেন। যাকে আমরা প্রার্থী নির্বাচিত করেছিলাম প্রাথমিকভাবে, শারীরিক সমস্যার কারণে উনি প্রার্থী হতে আর কি অসম্মতি জ্ঞাপন করায়, পরে আমরা আর দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো প্রার্থী দিতে পারিনি। এরপরও যারা লড়ছেন ভোটের মাঠে ফিরতে চান জয় নিয়েই। বিভিন্ন জায়গায় দ্বার প্রান্তেও গিয়েছি, আলহামদুলিল্লাহ আমার দাদার সুবাদে আসলে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে। আমি বিশ্বাস করি আমি বিপুল ভোটে পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করব। যদিও দলের একাংশের কো চেয়ারম্যানের দাবি, নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তাদের, যে কারণে ভোট নিয়ে আগ্রহ কম। সাধারণ মানুষের সঙ্গে যে রিলেশন জনপ্রতিনিধি, সেই জায়গাটা বিশাল গ্যাপ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতিটা আপনাকে অনুকূলে আসতে হবে। মানুষের ভোটাধিকার, ভোটটা যে আমি দেবো আমার সঠিক জায়গায় ভোটটা কাউন্ট হবে কিনা সেই নিশ্চয়তাটা গভর্নমেন্টকে দিতে হবে। প্রথম ধাপে 150 উপজেলায় ভোট হবে আগামী 8 মে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। দেশের বাজার উন্মুক্ত করা হলো বিশ্বখ্যাত মার্সিডিজ বেঞ্জের 4টি নতুন মডেলের বৈদ্যুতিক বা ইকিউ গাড়ি। শনিবার রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আনুষ্ঠানিকভাবে পরিবেশ সম্মত অত্যাধুনিক এসব গাড়ি উন্মুক্ত করা হয়। দিনব্যাপী আয়োজনে বেলা 12টা থেকে ছিল মনোমুগ্ধকর কনসার্ট। সন্ধ্যায় মার্সিডিজ বেঞ্জ ব্যবহারকারীদের সম্মানে করা হয় বিশেষ আয়োজন।
যেখানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান বীর, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান সহ বিশিষ্ট ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা। দেশে মার্সিডিজ বেঞ্জের পরিবেশক রেনকন মোটরস লিমিটেডের কর্মকর্তারা জানান, রবিবার থেকে নতুন এই 4 মডেলের বৈদ্যুতিক গাড়ি ক্রেতারা কিনতে পারবেন। প্রদর্শন করা গাড়িগুলো যারা কিনবেন তাদের বাসায় ইকিউ চার্জিং স্টেশন ইনস্টল করে দেওয়া হবে। নিউজ 24 সকাল 7টার সংবাদ নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাদে করা বেলামে New Zealand Dairy, excellence in quality. Just for baby powder, অতিরিক্ত আর্দ্রতা থেকে রক্ষা করে। Parachute just for baby. দেশের ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের নর্থ জোনে প্রায় 60 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক স্পোর্টস সিটি। আধুনিক সকল নাগরিক সুবিধার পাশাপাশি দেশের ক্রীড়া জগতের অনন্য অধ্যায় হিসেবে বসুন্ধরার এবারের সংযোজন আন্তর্জাতিক মানের এই প্রজেক্ট। প্রশস্ত রাস্তার পাশ দিয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া বসুন্ধরা স্পোর্টস সিটিতে থাকছে সুবিশাল একটি গ্যালারি সমৃদ্ধ ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড, যেখানে এবার ছড়াবে ফুটবলের টান টান উত্তেজনা। বাংলাদেশে প্রথমবারের মতো এই স্পোর্টস সিটিতে থাকছে দুবাইয়ের আদলে তৈরি 6টি আলাদা আলাদা পিচ সহ ইনডোর ক্রিকেট গ্রাউন্ড, যেখানে এবার ক্রিকেট জমবে সমান তালে। এই প্রজেক্টে আরও থাকছে একে একে 24টি আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন কোর্ট। প্রথমবারের মতো বাংলাদেশে একত্রে 16টি প্যাডেল টেনিস কোর্ট পাবেন শুধুমাত্র বসুন্ধরা স্পোর্টস সিটিতে। রিক্রিয়েশনের জন্য আধুনিক সব ফিচার ফ্যাসিলিটি দিয়ে তৈরি করা হচ্ছে একটি বাথ হাউস এবং সাভানা সহ শাওয়ার এক্সপেরিয়েন্স। আড্ডার জন্য থাকছে দারুণ এক কফি শপ। এ যেন ছোট বড় সকলের এক মিলন মেলা। নয়নাভিরাম লেকের পাশে থাকবে 5টি গ্যালারি সমৃদ্ধ ফুটসাল। গাড়ি পার্কিং নিয়ে আর নেই বিড়ম্বনা। এই স্পোর্টস সিটিতে থাকছে পার্কিংয়েরও সুব্যবস্থা। দেশের আধুনিক স্পোর্টসের এক কমপ্লিট প্যাকেজ হিসেবে তৈরি হতে যাওয়া বসুন্ধরা স্পোর্টস সিটি দেশের ক্রীড়া বিকাশে এক মাইল ফলক সৃষ্টি করবে এবং এখানে এসে দেশের ভেতরেই আপনি উপভোগ করবেন বিশ্বমানের স্পোর্টস এক্সপিরিয়েন্স। তাই দারুণ কিছুর জন্য আপনি তৈরি তো? নিউজ 24 সকাল 7টার সংবাদে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থবাণিজ্য সংবাদ। ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে এই মজুরি কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয় বলছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। শনিবার ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে ট্যানারি শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় চামড়া শিল্পের জন্য ন্যূনতম মজুরি কাঠামো প্রস্তাবনা তুলে ধরে সিপিডি। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, গত 5 বছরের মূল্যস্ফীতি হিসেবে
নিয়ে নতুন এই মজুরি কাঠামো প্রস্তাব করা হয়েছে। জবাবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্নভাবে খাতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে, বিপরীতে কমেছে এ খাতে রপ্তানি আয়। ইউরোপের বাজারে এখন করে আপনারা জানেন নতুন করে হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্সের নতুন ল রুলস আসছে, যেটার ভিতরে ন্যূনতম মজুরি বাস্তবায়নটা একটা গুরুত্বপূর্ণ শর্ত এবং তাদের ব্র্যান্ড বায়াররাও দেশীয় ন্যূনতম মজুরি মানতে বাধ্য। সুতরাং সেদিক থেকে আমরা মনে করি যে মজুরি বোর্ড যেটা নির্ধারণ করে দেবেন সেটা যতটুকুই বৃদ্ধি হোক, সেটা আমরা ইউরোপের বাজারে সেটা নিয়ে আমরা পজিটিভলি আসলে সেই বেনিফিটটা নিতে পারতাম। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভে এখনও উত্তাল গোটা যুক্তরাষ্ট্র। দেশটির শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে হামলা ও পুলিশের ধরপাকড়ের মধ্যেও ফিলিস্তিনিদের সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে দেশে দেশে চলছে প্রতিবাদ বিক্ষোভ। এই ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন মার্কিন পার্লামেন্টের কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের সদস্য বার্নি স্যান্ডার্স। গাজায় অব্যাহত ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে গত 18 এপ্রিল বিক্ষোভ শুরু করে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তা ছড়িয়ে পড়ে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিউজ 24 সকাল 7টার সংবাদ নিচ্ছে আরেকটি বিরতি, সাথে থাকুন। মন ভরা স্বাদে করা বেলামে। New Zealand Dairy Excellence in স্বাগত একবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। লা লিগা কাদিজের বিপক্ষে নিজেদের 34তম ম্যাচ জেতা এবং জিরোনার কাছে বার্সেলোনা হারায় 4 ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড দল ম্যাচের প্রথমার্ধ কাদিজের রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল। দ্বিতীয়ার্ধ। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।